নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। জাতিসংঘের পপুলেশন ডিভিশন প্রতি বছর বিশ্বের আরবানাইজেশন নিয়ে একটি বৃহৎ গবেষণা প্রকাশ করে। 2025-এর সংস্করণ হলো সবচেয়ে নতুন, যেখানে 1950 থেকে 2025 পর্যন্ত শহর বৃদ্ধির হিসেব এবং 2050 পর্যন্ত ভবিষ্যৎ পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ডেটায় বলা হচ্ছে বিশ্বের জনসংখ্যার প্রায় 45% এখন শহরে থাকে এবং এও বলা হচ্ছে বিশ্বে এখন 33টি মেগাসিটি। 2025-এর সবচেয়ে জনবহুল শহর জাকার্তা। যদিও এগুলো বড় খবর, অ্যাটলিস্ট গ্লোবাল ওয়ার্মিং এবং আমাদের এনভায়রনমেন্টের জন্য এগুলো বড় খবর, কিন্তু আমাদের চক্ষু ছানা বড়া হয়েছে অন্য বিষয়ে। তাদের এই ডেটায় ভারতের প্রধান জনবহুল শহর ও তার র্যাঙ্কিং দেওয়া হয়েছে। অনেকে বিশ্বাস করছেন, আবার অনেকে করছেন না, কিন্তু পরিসংখ্যান তো পরিসংখ্যান। আশ্চর্যের বিষয়টা হচ্ছে এখানে যে জনসংখ্যার ভিত্তিতে শহরের তালিকা করা হয়েছে তাতে প্রথম স্থান দখল করেছে নিউ দিল্লি 30.2 মিলিয়ন জনসংখ্যা নিয়ে, যার গ্লোবাল র্যাঙ্কিংয়ে 4 নম্বরে অবস্থান। কিন্তু মাথায় বাজ পড়ল পরের দুটো নাম্বারিংয়ে। কলকাতা রয়েছে ভারতের মধ্যে নাম্বার 2-তে 22.5 মিলিয়ন জনসংখ্যার সাথে গ্লোবাল র্যাঙ্কিং 9, এবং মুম্বাই 3 নম্বরে 20.2 মিলিয়ন জনসংখ্যা নিয়ে গ্লোবাল র্যাঙ্কিংয়ে 12। এরপরেই চক্ষু চড়ক গাছ। মুম্বাই কলকাতা থেকে জনসংখ্যায় পিছিয়ে গেল। প্রত্যেক দিন শহরতলি থেকে শহর পর্যন্ত কাজের জন্য মানুষকে লোকাল ট্রেনে প্রায় বাঁদুর ঝোলা করে যাতায়াত করতে হয়। তাহলে কলকাতার জনসংখ্যা আরো বেশি। এবার এখানেই উঠে আসবে 3খানা মতামত। প্রত্যেকটি মতামত আগেই প্রেডিক্ট করছি। 1, এসব তথ্য একদম ভুলভাল। কলকাতা থেকে সবাই পলায়ন করেছে, এটা নিছক মরুভূমিতে পরিণত হয়েছে। আবার আরেক শ্রেণীর মতামত হবে নাম্বার 2, এখানে বাইরের রাজ্যের থেকে প্রচুর মানুষ এসে ভিড় করেছে, তার জন্যই হয়তো পপুলেশন ডেন্সিটি অনেক বেড়েছে। কেউ টানবে বিহারকে, আবার কেউ টানবে বাংলাদেশকে। এবার এই দ্বিতীয় মতামত কিছু অংশে যুক্তিযুক্ত হলেও 3 নম্বর মতামত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি কলকাতা মুম্বাইয়ের থেকে এগিয়ে যায় জনসংখ্যার নিরিখে, তাহলে কলকাতা একটি ইকোনমিক জায়েন্টে পরিণত হওয়ার কথা, সেটা নয় কেন? আর যেহেতু এই 3 নম্বর পয়েন্টটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে, আমি সেই 3 নম্বর পয়েন্ট নিয়েই আলোচনা করব। কারণ পপুলেশন যদি বেশি হয় সেটা একদিকে আশীর্বাদ, আবার আরেকদিকে অভিশাপও। যত বেশি পপুলেশন তত বেশি ক্রেতা, আর তত বড় মার্কেট, আর যত বড় মার্কেট তত বড় বিনিয়োগ, আর যত বড় বিনিয়োগ তত বেশি জব এবং কর্মসংস্থান। কাজেই এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে একটু রিসার্চ করা হলো। প্রথমে এই ডেটাটা কিসের ওপর ভিত্তি করে বানানো হয়েছে সেটা দেখা যাক। ডেটায় যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা আরবান অ্যাগ্লোমেরেশন বা মেট্রোপলিটন এরিয়া বা কন্টিজিয়াস আরবান জোন হিসেবে শহর এবং তার সাথে উপনগর পুরোটা মিলিয়ে জনসংখ্যা অনেকটা বেশি। এদিকে এই সমীক্ষা থেকে এটাও জানা যাচ্ছে যে 2025-এর রিপোর্টে শহরের সংজ্ঞা অনেকটা বদলে গেছে। গ্রিড বেস বা ডিগ্রি অফ আরবানাইজেশন, এটার সংজ্ঞাটাই অনেকাংশে বদলে গেছে। তাই পুরনো রিপোর্টের সাথে সরাসরি তুলনা করলে পার্থক্য হতে পারে কিন্তু, আর সেটাই সবাই বার করার চেষ্টা করছে। যেমনটা আগেই বললাম, কারো অনুসন্ধানে রয়েছে যুক্তি, আবার কারো অনুসন্ধানে রয়েছে অযুক্তি। যদিও যুক্তি এবং অযুক্তি দুটোর সাথেই জড়িত যুক্তি। এবার বিষয়টা হলো, যদি এত জনসংখ্যা থেকে থাকে তাহলে কলকাতা কেন একটি ইকোনমিক জায়েন্ট নয়? আমি হয়তো কোনো বড় ইকোনমিক্সের স্পেশালিস্ট নই, কাজেই পুরো ডেটাটা রিসার্চ করেই বানানো হয়েছে। এবার জনসংখ্যার সাথে অর্থনীতির কোথায় পার্থক্যটা তৈরি হচ্ছে? জনসংখ্যা মানে সেখানে কত মানুষ থাকে, আর অর্থনীতি মানে সেই মানুষরা কত মূল্য তৈরি করছে। কলকাতায় ঘনবসতি বেশি, শ্রম শক্তি বেশি, কিন্তু মুম্বাইতে উৎপাদনশীলতা অর্থাৎ প্রোডাক্টিভিটি বহুগুণ বেশি। কাজেই অর্থনৈতিক আউটপুটও অনেকটা বেশি। এদিকে মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী, কলকাতা নয়, কারণ মুম্বাইতে রয়েছে আরবিআই, সেবি
বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসই, দেশের 70% বেশি ইকুইটি ট্রেডিং, দেশের সবথেকে বড় বাণিজ্যিক ব্যাংক ও কর্পোরেট হেডকোয়ার্টার্স। আর এগুলোই একটা শহরকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করে। কলকাতায় এসব নেই। কলকাতা কেন একটা ইকোনমিক জায়ান্ট নয়, তার পেছনে যুক্তিগুলোর মধ্যে ঐতিহাসিক শিল্পগতি বন্ধ হয়ে যাওয়া রয়েছে, ট্রেড ইউনিয়ন সংঘাত, লাইসেন্স রাজ, ফ্লাইট অফ ক্যাপিটাল, 1970 থেকে 1980 রাজনৈতিক সহিংসতা, কেন্দ্রীয় পিএসইউ নির্ভরতা আর নতুন বেসরকারি শিল্প না আসা। আর এর ফলেই বহু শিল্প বন্ধ হয়ে যায়, অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে যায়। আর সেই সময় মুম্বাই ফিনান্স, ফিল্ম, রিয়েল এস্টেট, পোর্ট সার্ভিস, কর্পোরেট হেডকোয়ার্টার বাড়িয়ে চলেছিল। মুম্বাইতে শক্তিশালী বন্দর অর্থনীতি, ভারতবর্ষের সবথেকে ব্যস্ত পোর্ট ক্লাস্টার জেএনপিটি, যা মুম্বাই পোর্ট নামেও পরিচিত, সেটা রয়েছে। দেশের কন্টেইনার ট্রাফিকের 40%ই মুম্বাই বহন করে। মুম্বাইতে রয়েছে বৃহত্তম লজিস্টিক হাব এবং এই শহরটি আন্তর্জাতিক বাণিজ্যের গেটওয়ে। এদিকে কলকাতা বন্দরের অবস্থান ভৌগোলিকভাবে দুর্বল। হুগলি নদীর সিলটেশন, ড্রাফট সমস্যা, বড় জাহাজ প্রবেশ করতে না পারা, এগুলো বড় কারণ কলকাতার পিছিয়ে পড়ার। কাজেই কলকাতায় অর্থনৈতিক অ্যাক্টিভিটির সুযোগও অনেকাংশে কম। কলকাতায় কর্পোরেট সদর দপ্তরের অভাব রয়েছে। মুম্বাইতে আছে টাটা, রিলায়েন্স, আদানি, আইসিআইসিআই, এইচডিএফসি, লার্সেন অ্যান্ড টিউব্রো, প্রক্টর অ্যান্ড গ্যাম্বলস, ইউনিলিভারের মতন সংস্থার হেডকোয়ার্টার। কলকাতায় এই সমস্ত সংস্থাগুলোর অফিস রয়েছে, কিন্তু হেডকোয়ার্টার নয়। কলকাতায় তুলনামূলকভাবে কম জাতীয় বা বহুজাতিক কোম্পানি রয়েছে। কর রাজস্ব অনেকটা কম, উচ্চ বেতনযুক্ত চাকরিও তার জন্য কম। এবার ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগের পার্থক্য রয়েছে মুম্বাই এবং কলকাতার মধ্যে। মুম্বাইতে মেট্রো নেটওয়ার্ক সম্প্রতি শুরু হয়েছে, যা কলকাতায় বহুদিন ধরেই ছিল, কিন্তু অনেক জায়গায় রয়েছে রক্ষণাবেক্ষণের অভাব, যা মুম্বাইতে একেবারে নেই বললেই চলে। সামান্য একটা মেট্রো স্টেশনকেও কিন্তু মুম্বাইতে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। মুম্বাইতে রয়েছে ট্রান্স হারবার লিংক, কোস্টাল রোড, নতুন বিমানবন্দর, বহু ফ্লাইওভার, করিডোর, উচ্চ রিয়েল এস্টেট মূল্য, বিনিয়োগকারীর আকর্ষণ। অর্থাৎ দাম যত বেশি হবে, বিনিয়োগকারীও বিনিয়োগ তত বেশি করবে, কারণ মুনাফাটাও তারা তেমনই বেশি করবে। কিন্তু কলকাতায় পুরনো ইনফ্রাস্ট্রাকচার, দেরিতে আধুনিকায়ন, মেট্রো এক্সপ্যানশন খুব ধীরে চলে, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে অনেকটা সীমিত, রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা অনেক বেশি, কাজেই বড় বিনিয়োগ কম। এছাড়া এই দুটো শহরের মধ্যে রয়েছে রাজনৈতিক নীতিগত স্থিতিশীলতার পার্থক্য। মুম্বাই বহু বছর ধরে শিল্পবান্ধব নীতি চালিয়ে আসছে। বিনিয়োগকারীর আস্থা রয়েছে মুম্বাইয়ের ওপর, দ্রুত অনুমোদনের ব্যবস্থা রয়েছে, পিপিপি প্রকল্পে আগ্রহ রয়েছে, পিপিপি মডেল অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। কিন্তু কলকাতায় দীর্ঘদিন ধরেই নীতি অনিশ্চয়তা, রাজনৈতিক মেরুকরণের সমস্যা এখানে অনেকটা বড়। কাজেই শিল্পপতিদের মধ্যে রয়েছে ভয় এবং দ্বিধা। অতিরিক্ত বিউরোক্রেসি এখানে আরও বড় সমস্যা। এদিকে কলকাতা অনেকাংশে সার্ভিস সেক্টরের ওপর নির্ভরশীল, কারণ কলকাতায় সবথেকে বেশি চলে অর্থনৈতিক দিক থেকে সরকারি চাকরি, ছোট ব্যবসা, রিটেইল, শিক্ষা, সংস্কৃতি, আইটি। এসইজেড আছে, কিন্তু সেটা কম, উচ্চ জিডিপি যার জন্য তৈরি হতে পারে না। এদিকে মুম্বাইয়ের অর্থনীতিতে রয়েছে ব্যাংকিং, ফিনান্স, স্টক মার্কেট, ফিল্ম, মিডিয়া, রিয়েল এস্টেট, লজিস্টিক্স, হাই এন্ড সার্ভিস, এবং প্রতি মানুষের আয় অনেকটা বেশি। তার কারণ এখানে আরও একটা বিষয় উল্লেখযোগ্য, নো রিস্ক নো গেইন। তাই মানুষকে একটু রিস্ক নিতে হবে, আর সেই রিস্কের দিক থেকে কলকাতা অনেকাংশে নিজের পাটা পিছিয়েই রাখে। এদিকে দুটো শহরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির ধরন কিন্তু ভিন্ন। মুম্বাইতে জনসংখ্যা বাড়ার পেছনে কারণগুলোর মধ্যে কর্পোরেট কর্মী রয়েছে, যাদের উচ্চ বেতন রয়েছে। মুম্বাইতে দক্ষ পেশাজীবীর সংখ্যা বেশি, কাজেই ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস দুটোই তাল মিলিয়ে চলছে। অর্থনীতিও দ্রুত বাড়ছে। সোজা কথায় বললে জনসংখ্যা জিডিপি বাড়ায় না, প্রোডাক্টিভিটি জিডিপি বাড়ায়। যদিও কলকাতাকে বাঁচিয়ে রেখেছে তার ডাইভার্সড ইকোনমি, মানে সব দিকেই তার কোনো না কোনো দক্ষ এবং পটু ব্যাপার স্যাপার রয়েছে।
অর্থাৎ সহজ কয়েকটা পয়েন্টের মধ্যে থেকে আমরা এটা বোঝার চেষ্টা করলাম যে জনসংখ্যা বাড়লেই কিন্তু অর্থনীতি বড় হয় না। তাহলে অর্থনীতিকে বড় বানানোর জন্য আমাদের কয়েকটা বেসিক বিষয়ের দিকে নজর রাখতে হবে। এক, গভর্নমেন্টের পলিসিকে একটু ইকোনমি ফ্রেন্ডলি হতে হবে, যাতে ইন্ডাস্ট্রি তৈরি হয় বা ইন্ডাস্ট্রি যারা ইনভেস্ট করবে তারা আকৃষ্ট হয়। লাগবে দক্ষ শ্রমিক, তার জন্য লাগবে প্রচুর ট্রেনিং ইনস্টিটিউট প্রত্যেকটি সেক্টরে। অর্থাৎ এই জায়গায় একটাই বড় শহর থাকার দরুন আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সব মানুষ জড়ো হলেই বা জনসংখ্যা বাড়ালেই হবে না, সেই সমস্ত মানুষদের ট্রেন করার মতন পর্যাপ্ত ব্যবস্থাও থাকতে হবে, যাতে জনসংখ্যা জনবোঝায় না পরিণত হয়। কারণ জনসংখ্যা তো জনশক্তিতে পরিণত হওয়ার কথা। আর একই সাথে রিস্ক নেওয়ার প্রবণতা, প্রাগৈতিহাসিক যুগ থেকে চলে আসা রিস্ক ফ্রি মেন্টালিটি 2025-এর মাটিতে দাঁড়িয়ে যুক্তিযুক্ত নয়। কারণ অনেকাংশে বেসরকারীকরণ মানেই খারাপ নয়। আমি বা আপনি আমরাও যদি কিছু প্রাইভেটে খুলি সেটাও বেসরকারীকরণই হবে। আর সেই রিস্কটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা জিডিপির গ্রোথে একটু অংশীদার হতে পারবো। সো অ্যাজ ইউজুয়ালি রিস্ক নিতে হবে, তা ইকুইটি বা ট্রেডের ক্ষেত্রে হোক, শেয়ার মার্কেটে হোক বা বড় বড় বিনিয়োগের ক্ষেত্রে হোক। ওয়েল, তার জন্য নিজেকে স্কিলড বানাতে হবে। এটাই তো একটা আদর্শ উন্নত শহরের ধরন হওয়া উচিত। সমীক্ষা আসতে থাকবে, সমীক্ষা যেতে থাকবে। আমরা নিজেদেরকে কতটা উন্নত করব সেই বিষয়টা আমাদের মাথা থেকেই আসবে। একজনও যদি আমার এই কথা বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্টে আপনার মতামত লিখে জানান। কারণ এক এক করেই 100 হয়। পৃথিবীর সময়ে পাল্টে গেছে, আর পৃথিবীর সাথে পাল্লা দেওয়ার জন্য আমাদেরকেও সেইভাবেই এগোতে হবে। রাজ্যটা উন্নত, রাজ্যটা খুব ভালো, রাজ্যটা দারুণ, এগুলো বলে গেলে হয়তো হ্যাঁ এক শ্রেণীর বিনিয়োগকারীকে আমরা আকৃষ্ট করতে পারবো, কিন্তু সেই বিনিয়োগকারীর বিনিয়োগ টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে পটু হতে হবে। বুঝতে পারলে আমাদের সবার ভালো, না বুঝতে পারলে ভবিষ্যৎ কালো। আজকের মতন এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো এর সম্পর্কে আপনার কি মতামত, যুক্তিযুক্ত মতামত থাকলে নিশ্চয়ই কমেন্টে লিখে জানান। অল ওয়েলকাম। আজকের মতন এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে বা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর চায়। বলো কি জানতে চাও?